আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানতে চেষ্টা করব যে আসলে যারা ইন্টারপোলের মাধ্যমে অপরাধীদেরকে বিদেশ থেকে ফেরত আনা যায় কিনা, বা ইন্টারপোল বিষয়টা কি, কারা কারা এইটার সাথে সহযোগিতা করে, বা ওই দেশের যে অপরাধীরা যারা পালিয়ে যায় ক্রিমিনাল ক্রাইমে, তাদেরকে কিভাবে ধরে আনা যায়, বা সে দেশে মানে কিভাবে এগুলা কাজ করে, আজকে বিষয়ে জানতে চেষ্টা করব। জুলাই আগস্টে গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা তা আইজিপি দপ্তর জানে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম প্রায় ১.৫ মাস আগে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে তিনি পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছেন। রোববার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে প্রধান কৌশলী সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশের একটি শাখা আছে, এনসিবি বা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। ইন্টারপোল রেড নোটিশ জারির বিষয়ে তারা মনিটরিং করে দেখভাল করে। গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ফরমালি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য যে ফর্মটি আছে তা পূরণ করে এনসিবির কাছে পাঠিয়েছি। এখন নোটিশ জারি হয়েছে কিনা সেই বিষয়ে বলার দায়িত্ব এনসিবির, অর্থাৎ পুলিশ পরিদর্শকের অফিসের। তবে নোটিশটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা আছে কিনা তা না জানার কথা তুলে ধরে তাজুল বলেন, ভবিষ্যতে যদি জানতে পারেন তাহলে সাংবাদিকদের জানাবেন। একটা কাজ দিছে, ওইটা হয়েছে কি না হয়েছে তার খবর নাই, দায়িত্ব মানে এড়াইয়া দেওয়া। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বাহারুল আলম বিডি নিউজ 24 কে বলেন, ইন্টারপোল সদর দপ্তরে প্রক্রিয়াধীন আছে, তারা আমাদের জানাবে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধী বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ৫ই জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে, আর আরেক মামলা তার পরিবারের সদস্য আওয়ামী লীগ নেতা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশ এখনোই আত্মগোপনে রয়েছেন, এটা তো সবাই জানে। আজকে আসলে ইন্টারপোল বিষয়টা কি, অনেকে এই বিষয়টা জানে না। খালি ইন্টারপোল আসলে কাজটা কি, বা এটা কত দূর কি করতে পারে, এটা কাদের ধরতে পারবে, কাদের ধরতে পারবে না, এই আইনগুলো আমাদের জানতে হবে। ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সংক্ষেপে ইন্টারপোল, যেটি বিশ্বের অন্যতম শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত সহযোগী সংস্থা হিসাবে পরিচিত। পুলিশ না হয়েও ইন্টারপোল অপরাধীদের আটক করে এবং ধরার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করে। তাদের ওয়ান্টেড লিস্টে নাম উঠলে অপরাধীদের পক্ষে পালানো বেশি কঠিন হয়ে পড়ে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের ১৯৫টি দেশে কার্যক্রম ছড়িয়ে আছে। তার মানে ইন্টারপোলে যদি এই ওয়েবসাইটে কারো কোনো ক্রিমিনালের ডাটাবেস ওই জায়গায় চলে যায়, তাহলে এইসব দেশে যাওয়ার আগে সে ধরা খাবে। এই যে ১৯৫টা দেশ আছে, তাদের কাছে তার বায়োডাটাটা পৌঁছায় যাবে, মানে এইসব দেশে সে আর যাইতে পারবে না, তারে পুলিশ আটকে দেবে। এটা ইন্টারপোলের কাজে। এটা ক্রিমিনাল অপরাধী, সে মাফিয়া চক্রের বড় ধরনের অপরাধী, যার ওই দেশের সরকার যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, সে ইন্টারপোলের সাহায্য চাইছে আর কি। ইন্টারপোলের প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশ বাহিনীগুলোকে সহায়তা করা। সহজ করে বললে, কোনো দেশের নাগরিক অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে ইন্টারপোলের সাহায্যে তাকে ফেরানোর প্রচেষ্টা চালানো হয়। অর্থাৎ অপরাধ করে দেশ ছাড়লে রেহাই মেলে না, কারণ আছে ইন্টারপোল। এটা হলো আন্তর্জাতিক বড় বড় যারা অপরাধ করে, তারা এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যায়, বা ওই দেশে যাওয়ার অপরাধ সৃষ্টি করে, ঠিক আছে। তাদের ইন্টারন্যাশনাল কিছু থাকে, সংস্থা থাকে, তাদেরকে যাতে এক দেশ থেকে পালায় আরেক দেশে অপরাধ না করতে পারে। অতীতে বড় ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়া ছিল সহজ। অপরাধীরা দেশের সীমানা পেরোলে তাদের আটক করার সুযোগ সীমিত হয়ে যেত। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন মাফিয়া চক্র সহজেই পালাতো। বৈশ্বিকভাবে এই সমস্যা মোকাবেলার উদ্দেশ্যে গড়ে ওঠে ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ১৯১৪ সালে
মোনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এই সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা সম্মত হন যে আন্তর্জাতিক অপরাধীদের দমন করতে আন্তর্জাতিকভাবে 1923 সালে 19টি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে এই সংস্থাটি গঠিত হয়। 1946 সালে এর নাম পরিবর্তন করে হয় ইন্টারপোল, যা জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিওনে অবস্থিত। এটি বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্তমূলক সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রদান করে। কিভাবে কাজ করে ইন্টারপোল? ইন্টারপোল সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। যদিও এটি কোনো পুলিশ সংস্থা নয়, তবে এর প্রধান কাজ অপরাধীদের ধরতে বিভিন্ন তদন্ত পুলিশকে সহায়তা করা। কোনো অপরাধী যখন নিজ দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয়, তখন তাকে ধরতে ইন্টারপোলের সহায়তা প্রয়োজন। এই প্ল্যাটফর্মটি মাফিয়া, খুনি, যুদ্ধ অপরাধী কিংবা পলাতক আসামিদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ। তদন্ত থেকে শুরু করে ফরেনসিক ডাটা বিশ্লেষণ পর্যন্ত ইন্টারপোলের বিভিন্ন বিষয়ে সহায়তা করে। সংস্থাটি জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধ, মাদক চোরাচালান, মানব পাচার, শিশু পর্নোগ্রাফি, দুর্নীতি এবং কত ধরনের অপরাধ তদন্তে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে। রেড নোটিশ কি? কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করে। রেড নোটিশ ইন্টারপোলে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। রেড নোটিশ জারি করা হলে মুহূর্তের মধ্যে 190টি সদস্য রাষ্ট্রীয় পুলিশের কাছে এই অপরাধীর সর্বশেষ অবস্থান এবং অন্যান্য তথ্য খুঁজে পাওয়া যায়। এটি প্রত্যর্পণ বা আটক করার জন্য অপরাধীকে শনাক্ত বা গ্রেপ্তারে সহায়তা করে। তবে ইন্টারপোলে রাজনৈতিক, সামরিক, ধর্মীয় এবং জাতিগত বিষয়ের কাজ করে না। যেমন এখানে যদিও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়, তাহলে এই জায়গায় ওনাদের রেড নোটিশে যেটা বলা হয়েছে যে রাজনৈতিক, সামরিক, ধর্মীয় এবং জাতিগত বিষয়ে কাজ করে না। তাহলে কতটা সহযোগিতা পাওয়া যাবে সেটা আইনের ধারা না জানলে আমরা চিল্লাপাল্লা করে লাভ নাই। এই জায়গায় বলাই আছে যে এইসব জিনিসে তারা কাজ করে না। ইন্টারপোলের হালনাগাদের তালিকায় দেখা যায় 195টি দেশের মধ্যে মোট 6,669 জনের নাম রেড নোটিশে রয়েছে, যার মধ্যে বাংলাদেশের থেকে আছেন 64 জন। তাদের মধ্যে সর্বশেষ আরাফ খানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। আরাফ খানটা তো সবাই জানেন, দুবাই যে আছে, স্বর্ণের দোকানদার। যদি এই বিষয়ে ইন্টারপোলের কার্যকারিতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে, তবুও বাংলাদেশের রেড নোটিশ জারির পর 2009 থেকে 22 সাল পর্যন্ত 15 জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। এটা রেড নোটিশ জারি করলে যে হয়ে যাবে বাই না, ওই দেশের সরকার কতটা এটা করে বা এর আইনের মধ্যে কি আছে, এর নীতিমালার মধ্যে কি আছে, তার উপর নির্ভর করে যে কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি করলে তাকে আনা কতটা সম্ভব বা কতটা পসিবল, বা যে ওই দেশের সরকার এটা কিভাবে নেবে। বা ইন্টারপোলের যে রেড নোটিশ যারা করছে তারা তো সব বড় বড় লোক, তারা চাইলে আরো কিছু করতে পারে। ঠিক আছে, যাই হোক, রাজনৈতিক, ধর্মীয় আর যে সামরিক, ঠিক আছে, বা জাতিগত যে সমস্যা, এগুলোর জন্য ইন্টারপোল কাজ করে না, সেখানে বলা আছে। ধন্যবাদ সবাই, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা।